স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। জানাবো খবরের বিস্তারিত। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষার্থীদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। দেশজুড়ে আশঙ্কাজনকভাবে ধর্ষণের ঘটনা চলতে থাকায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সব কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, তারা 6টি দাবিতে বিক্ষোভ করছেন। একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে এদেশের নারীরা কতটা অনিরাপদ। রাষ্ট্রকে নিরাপদ করতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আসিয়ার এই ঘটনা আর কতবার গেলে তাদের দরজায় কড়া নাড়ার আগ পর্যন্ত কি তারা এটা বন্ধ থাকবে, নাকি এখন হাজারো আসিয়া দিন দিন ধর্ষিত হবে? ছোট ছোট বাচ্চাদেরও নিরাপত্তা নেই এই দেশে। আমরা যে দর্শকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। পরবর্তীতে আর কেউ এই কাজ করার সাহস না পায়। আমাদের দাবি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং দর্শকের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের কথা একটাই, ধর্ষকের ফাঁসি চাই। কেন আমরা এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কর্মসূচিতে 30টি কলেজের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন, সেখানে তাদের বিক্ষোভ কর্মসূচি কেমন দেখছেন? এছাড়াও অন্য তাদের কোনো কর্মসূচি আছে কিনা বিক্ষোভ ছাড়াও? হিমাদ্রি, তাদের যে কর্মসূচির বিষয়টি সেটা কিন্তু সকাল সন্ধ্যা অবস্থার কর্মসূচি। তবে এর মধ্যে একটি যে তথ্যটি তারা জানিয়েছে যে দুপুর 2:30টার সময় তারা একটি সংবাদ সম্মেলন করবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বেলা 12টা নাগাদ এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা ঢাকার বা রাজধানীর যে 30টি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু এই ধর্ষকদের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, সর্বোচ্চ শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড আর সাহস পাবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের তারা কিন্তু দাবি জানিয়েছেন। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ, কঠোর হওয়ার বিষয়েও কিন্তু তারা তৎপর থাকতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। এই ক্ষেত্রে সরকারের বিষয়েও তারা কিন্তু নানান সমালোচনার বিষয় কিন্তু কথাবার্তা বলছেন। আমি একটু যদি জানাতে চাই যে আজকে আপনারা কি চাচ্ছেন? আজকে আমরা চাচ্ছি ধর্ষকের জন্য শাস্তি হয়, তার একটাই শাস্তি, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা তো গতানুগতিক অনেক দিন ধরে হয়ে আসছে, ধর্ষকদের বিচার হচ্ছে না। আপনারা কি বলছেন? ধর্ষকদের বিচার হচ্ছে না কারণ আমার মনে হয় মানুষ ধর্ষণটাকে নরমালাইজ করে ফেলতেছে, যে এটা আর কোনো মানে অপরাধের কাতারে এটা পড়ছে না, যেগুলো এটা পৃথিবীর নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে একটা, এটা বাংলাদেশের মতো জায়গায় নরমালাইজ হয়ে যাচ্ছে। মানুষ আর এটা নিয়ে কথা বলছে না বা এটাকে মানুষ আর সেভাবে গুরুত্ব সহকারে দেখছে না। যদি গুরুত্ব সহকারে দেখতো তাহলে একদিনে 11টা ধর্ষণের কেস আসতো না। হিমাদ্রি, মূলত যে বিষয়টি আরেকটি বিষয় একটু জানিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনার এখান থেকে যারা এই শিক্ষার্থী রয়েছে তারা বরাবর বলে যাচ্ছে বা সকাল থেকে আমরা তাদের মুখ থেকে শুনছি বিভিন্ন স্লোগানে তারা বলছেন যে ধর্ষকদের যদি এই বিচার না হয়, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা না করে, সেক্ষেত্রে কিন্তু আইন তারা নিজেদের হাতেই তুলে নেবেন, সেই হুঁশিয়ারিটাও কিন্তু দিয়েছেন সরকারকে। তো এই ছিল হিমাদ্রি এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে স্বীকৃত ডিগ্রি ছাড়া এমবিবিএস পদবি ব্যবহার না করা সহ 5 দফা দাবিতে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় সকাল থেকে সিলেটের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে আউটডোর সেবা বন্ধ রয়েছে তবে চালু রয়েছে জরুরি বিভাগ সহ ইনডোর ও ক্যাজুয়ালিটি বিভাগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এছাড়াও সকল বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে একই কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। এদিকে খুলনায় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘন্টা কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের সকল স্তরের চিকিৎসকরা। 5 দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন চিকিৎসকরা।
দর্শক, 5 দফা দাবিতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, চিকিৎসকদের যে 5 দফা দাবি সেটা নিয়ে বিস্তারিত জানাবেন, আর জানাবেন তাদের এই দাবির কারণে, বিক্ষোভের কারণে কোনো চিকিৎসা ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা রোগীদের। হিমাদ্রি, সারা দেশে চলমান যে মেডিকেল শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে একই ধারায় চট্টগ্রামেও চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ চট্টগ্রামের প্রায় সব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে তারা জড়ো হচ্ছেন। এরপরে তারা বিক্ষোভ করছেন এবং তারা যে দাবি 5 দফা দাবি, এর বাইরেও চিকিৎসক সুরক্ষা আইন এবং শূন্য পদে চিকিৎসকদের নিয়োগ সহ বেশ কয়েকটি তারা দাবি করছেন। এবং এই মুহূর্তে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসেছেন এবং সিভিল সার্জনের মাধ্যমে একটি স্মারকলিপি তারা দিয়েছেন। আমরা এখানে আন্দোলনকারীদের একজন হচ্ছে, একটু কথা বলতে চাই। আপনাদের দাবি সম্পর্কে একটু বলবেন এবং প্রশাসন আপনাদেরকে কতটুকু আশ্বস্ত করছে? আমাদের প্রথম দাবি হচ্ছে কি এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী বাদে আর কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। 2, আন্তর্জাতিক মান অনুযায়ী আমাদের যে ওটিসি ড্রাগ লিস্ট সেটা হচ্ছে কি আপডেট করতে হবে। 3, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন করতে হবে। 4, আজকে আমাদের মানহীন যেসব ম্যাচ প্রতিষ্ঠান এবং মেডিকেল কলেজগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে। 5, প্রত্যেকটা চিকিৎসকের প্রাণের দাবি। আজকে চিকিৎসক সুরক্ষা আইন প্রত্যেকটা চিকিৎসক এতদিন ধরে যে জন্য লড়াই করছে এইটি বাস্তবায়ন করতে হবে। সেই সাথে আমরা মনে করছি কালকের রায়টা আমাদের জনগণের পক্ষে যাবে এবং এটা জনরায় হবে। ধন্যবাদ সবাইকে। হিমাদ্রি, শুনছিলেন শিক্ষার্থীরা বলছেন যে আগামীকালকে একটি রায় রয়েছে। তারা আশা করছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে সরে এসে শিক্ষার্থীদের পক্ষে, জনগণের পক্ষে এই রায়টা আসবে এবং স্বাস্থ্য খাতে এক ধরনের যে নৈরাজ্যের আশঙ্কা তৈরি হয়েছে এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে সেটিও বন্ধ হবে, সেই আশাও তারা করছেন এখান থেকে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। মুজিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকরা সরে গেছেন। সকাল 7টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবরোধ করেন শ্রমিকরা। পরে যৌথ বাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলে বোঝানোর পর বেলা 11টায় তারা সড়ক থেকে সরে যান। এরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকালে ফেব্রুয়ারি মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিএসআইএস কারখানা শ্রমিক। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে একটি কারখানা শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনের ফলে আশপাশের অন্তত 10টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয়, এজন্য প্রক্সি ও অনলাইনে ভোটের সুপারিশ করা হয়েছে। আয়োজন করা হবে একটি ওয়ার্কশপের। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, 1 কোটিরও বেশি প্রবাসী ভোটার আছেন। 9টি দেশে ভোটার তালিকা নিবন্ধনের কাজ করছে কমিশন। আগামী সংসদ নির্বাচনে প্রবাসীর একজন বিশ্বস্ত কারো মাধ্যমে ভোট দিতে পারবেন। কতদিনের মধ্যে উন্নত হবে এই প্রক্রিয়ার তা জানানো যাবে আগামী 15ই এপ্রিলের মধ্যে। প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে ইতোমধ্যে 9টা দেশ হয়ে যাবে। 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে। আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না। এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 9:15টায়। সকাল 7টা 15 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল 7টা 20 একে একে সেখানে যোগ দেয় আরও 14টি ইউনিট। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 9:15টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি সহ পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি, তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয়
সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনও নির্বাপিত হয় নাই, সম্পূর্ণ আমাদের কাজ চলছে। ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ যদি বলতে চাই এখনই বলা যাবে না, আমরা এখনও নির্বাপন কাজেই ব্যস্ত আছি এবং নির্বাপন করছি।